আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির যে চতুর্থ চ্যাপ্টার রয়েছে সেটার তৃতীয় পর্ব, এবং এই পর্বে দুইটি থিওরেম আমি সলভ করব, যে দুইটা থিওরেম বেশ ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি 3 নম্বর থিওরেমটা লিখেছি, যে থিওরেমটা 2007 সালে এবং 2010 সালে এসেছে, এবং পরে 4 নম্বর থিওরেমটা সমাধান করাবো, যেটা 2016 সালে এসেছে। তাহলে এটা প্রথমে সলভ করি। এখানে থিওরেম 3-এ বলা হয়েছে, দেখাও যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান। মানে আমি ধরলাম এই যে এ আর বি, এই দুইটা হইল মূলদ সংখ্যা। এখন তাদের মাঝখানে কমপক্ষে আরো একটা মূলদ সংখ্যা থাকবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে কিছু একটা ধরে নিব। তো লিখি, মনে করি এ ও বি মূলদ সংখ্যা। এই দুইটি মূলদ সংখ্যার মধ্যে অবশ্যই একটা বড় হইতে হবে, একটা ছোট হইতে হবে। আমি ধরলাম বি বড় এ ছোট, এ লেস দেন বি। যদি এ লেস দেন বি হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ লেস দেন বি ইমপ্লাইজ দ্যাট আমরা এইটার উভয় পাশে বি যোগ করব। তাহলে এ প্লাস বি লেস দেন বি প্লাস বি, মানে আমরা উভয় পাশে বি যোগ করেছি। তাহলে আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি, a প্লাস বি লেস দেন 2b। এই দুইটা বি যদি আমরা যোগ করে দেই, তো এরপরে এই যে a প্লাস বি, এই 2 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, লেস দেন হবে b। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 লেস দেন b, এইটা হলো একটা। তো এই যে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, এই যে a লেস দেন বিটাকে a লেস দেন b ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা উভয় পাশে a যোগ করব। তাহলে a প্লাস a লেস দেন a প্লাস b। এখন যদি এই দুটো a যোগ করে দেই তাহলে হবে 2a লেস দেন a প্লাস b। তাহলে a লেস দেন হবে a প্লাস b ডিভাইডেড বাই 2। তাহলে এই জায়গায় আমরা a প্লাস b, এই জায়গাতে a প্লাস b পাইলাম। পার্থক্য হলো এই জায়গায় a প্লাস b a থেকে বড়, আর এই জায়গায় a প্লাস b b থেকে ছোট। তার মানে কি, এই যে a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b ডিভাইডেড বাই 2, এই সংখ্যাটা a এবং b এর মাঝখানে আছে। আমি আবারও বলছি, এই যে a প্লাস b ডিভাইডেড বাই 2 এটা a থেকে বড়, আর এইখানে a প্লাস b ডিভাইডেড বাই 2 b থেকে ছোট। তার মানে কি, এই সংখ্যাটা a এবং b এই দুটার মাঝখানে আছে। তো এই দুটার মাঝখানে যেহেতু আছে, আবার এই সংখ্যাটা a প্লাস b ডিভাইডেড বাই 2, তো a প্লাস b তো আমরা শুরুতেই ধরে নিয়েছি মূলদ সংখ্যা এখানে। তো a একটা মূলদ সংখ্যা, b আরেকটা মূলদ সংখ্যা, a ছোট b বড়, এই a এবং b দুটার মাঝখানে আমরা আরেকটা সংখ্যা পেয়েছি, সেটাও মূলদ সংখ্যা। তার মানে কি, আমরা প্রমাণ করতে পেরেছি যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটা মূলদ সংখ্যা আছে। দুইটা ভিন্ন মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা থাকবেই। এটাই ছিল আমাদের মূলত প্রমাণ করার বিষয়। 1 এবং 2 হতে আমরা লিখতে পারি যে a থেকে এটা বড়, a লেস দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 লেস দেন b। এই যে এটা a থেকে বড় b থেকে ছোট, অর্থাৎ দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান। তো এই প্রশ্নটা যদি আসে তাহলে বি গ্রুপে, অর্থাৎ খ গ্রুপে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেখানে আসবে। তো আমি আশা করছি এই ছোট্ট থিওরেমটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি থিওরেম 4 সমাধান করব। থিওরেম 4 মূলত আর্কিমিডিসের একটা নিয়ম, বাস্তব সংখ্যার আর্কিমিডিসের একটা নীতি। তো এইটাতে বলা হয়েছে, যদি x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেখানে nx গ্রেটার দেন y হবে। অর্থাৎ x হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা আর y যে কোনো বাস্তব সংখ্যা, তখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকবে যেখানে n আর এই যে এই x, এই দুটার গুণফল y থেকে বড় হবে। তাহলে এখানে তো বলে দেওয়া হয়েছে x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা। তো তাহলে আমরা প্রথমে y এর ব্যাপারটা লিখব, যে দেওয়া আছে y যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংজ্ঞা ছিল ঋণাত্মক নাম্বার, শূন্য এবং ধনাত্মক নাম্বারকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে y এটা ঋণাত্মক হইতে পারে, 0 হইতে পারে, এবং ধনাত্মক সংখ্যা হইতে পারে, কারণ যেহেতু বলা হয়েছে এটা যে কোনো বাস্তব সংখ্যা। যদি তাই হয় তাহলে আমরা পাই, আমি কি বলেছি, এই ওয়াইটা যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যার সংখ্যা ছিল সেটা নেগেটিভ হইতে পারে, 0 হইতে পারে, আবার পজিটিভ হইতে পারে। যদি ওয়াই নেগেটিভ হয় তাহলে সে কি হবে, সে শূন্য থেকে ছোট হবে। আচ্ছা, অথবা সে যদি 0 হয় তাহলে 0 সমান হবে, বা সে যদি পজিটিভ হয় তাহলে y গ্রেটার দেন 0। তার মানে y লেস দেন 0, অথবা y 0 সমান হবে, অথবা y শূন্য থেকে বড় হবে। এই তিনটা কন্ডিশনের বাইরে তো পৃথিবীতে আর কোনো কন্ডিশন নেই। তো
আমরা প্রথম এই দুইটা কন্ডিশন নিয়ে কথা বলি। তো এটা হলো y লেস দেন 0 আর এটা হলো y ইকুয়াল 0। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি y লেস দেন অর ইকুয়াল 0। এই শর্তে আমরা পাই, এই দুইটা শর্ত আমরা একসাথে প্রয়োগ করব এবং পরবর্তীতে এই শর্তটা প্রয়োগ করব। তো এই শর্তে আমরা দেখতে পাই যেহেতু x গ্রেটার দেন 0, এটা কিন্তু শুরুতেই বলা হয়েছে x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, আর ধনাত্মক বাস্তব সংখ্যা মানে তো 0 থেকে বড় হবে। যেহেতু x গ্রেটার দেন 0, আবার বলা হয়েছে কি n গ্রেটার দেন 0, কারণ n এর পরিচয়টা বলা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অবশ্যই 0 থেকে বড় হবে। সুতরাং এই যে n x এই দুইটার গুণফল অবশ্যই 0 থেকে বড় হবে। x যদি 0 থেকে বড় হয়, n যদি 0 থেকে বড় হয়, তাহলে এই দুইটার গুণফল কি হবে? অবশ্যই 0 থেকে বড় হবে। তো সেটাই কিন্তু লিখেছি। আর আমরা এখানে যে শর্তটা প্রয়োগ করেছি এটা হচ্ছে, আর আমরা এখানে যে শর্তটা প্রয়োগ করছি সেটা হলো y লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে লিখছি আবার y লেস দেন অর ইকুয়াল 0 হওয়ায়, তার মানে y টা হচ্ছে 0 থেকে ছোট অথবা সমান। তাহলে এই nx টা কি হবে? এই nx টাও কিন্তু y থেকে বড় হবে, কারণ y তো আমার 0 অথবা 0 চেয়ে ছোট, কিন্তু nx হচ্ছে 0 থেকে বড়, তার মানে এই nx টা y থেকে বড় হবে। খুবই সিম্পল ব্যাপার, ঠিক আছে? এটা গেল। এখন আমরা দ্বিতীয় শর্তটা প্রয়োগ করব, যে আবার y গ্রেটার দেন 0 শর্তে। তো এই শর্তে আমরা দেখি কি হয়। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে nx টা সবসময় y থেকে বড়। তো আমরা প্রথম এই দুইটা শর্তের জন্য প্রমাণ করেছি nx টা y থেকে বড়। এখন এই শর্তের জন্য প্রমাণ করতে হবে nx টা y থেকে বড়। আমরা শুরুতে ধরে নিব যে nx টা y থেকে বড় না। এখন আমরা এখানে লিখি যে যদি nx গ্রেটার দেন y না হয়, মানে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে nx টা y এর থেকে বড় না। যদি বড় না হয় তাহলে কি হবে? হয় ছোট হবে, না হয় তার সমান হবে। তো সেজন্য লিখছি যে তবে ধরি যে এই nx y থেকে ছোট অথবা তার সমান, কারণ এর বাইরে তো আর কোনো কিছু হওয়া সম্ভব না। যদি বড় না হয় তাহলে হয় ছোট হবে অথবা সমান হবে। তো এই যে এই বিষয়টা লিখলাম, এখন এটাকে যদি সেট আকারে প্রকাশ করি তাহলে কি রকম হবে? এখন এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে যে এই x টা আছে, এই x টা হলো বাস্তব সংখ্যার অংশ, such that nx লিখেছি লেস দেন অর ইকুয়াল y, আর এখানে y এর পরিচয়টা কি? সে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এই জায়গায় একটা প্লাস দিয়ে দিতে হবে। এটা হচ্ছে z। তো এই যে সেটটা একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট। তো এখন কিছু বাংলা কথা আছে, এই বাংলা কথাটা লিখে তারপর আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো এই কথাটাই লিখেছি, যদি nx টা y থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এটার যে সেটটা, সেই সেটটা হচ্ছে এই যে এরকম আকার, যে x belongs to real number such that nx less than or equal y, আর n এর পরিচয় হলো সে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা সদস্য। আচ্ছা, এই সেটটা একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট। এখন ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট কি, এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে বললাম যে a হচ্ছে 3 এর থেকে ছোট, তাহলে আমি কি বলেছি? a 3 থেকে ছোট। তাহলে কার ছোট সেটা কিন্তু বলে দিয়েছি। তো এখানে যদি একটা সংখ্যা রেখা আঁকি, যদি এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, 4, 5, এভাবে কিন্তু যেতে থাকবে 6, 7, আর এদিকে আসবে কি মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3। তাহলে আমি বলে দিয়েছি এ হচ্ছে 3 এর থেকে ছোট, তার মানে এই যে 3 আছে, এই 3 এর থেকে কিন্তু ছোট হবে, এই দিকে আসবে। তার মানে কি 3 এর চেয়ে বড় সে হইতে পারবে না। তার ঊর্ধ্বসীমা কত সেটা আমি ফিক্সড করে দিয়েছি। এই যে ঊর্ধ্বসীমাটা ফিক্সড করে দিয়েছি, সেজন্য বলা হচ্ছে ঊর্ধ্বে সীমাবদ্ধ, মানে এটা উপরের দিকে সীমাবদ্ধ, 3 এর চেয়ে বড় আর হইতে পারবে না। সেজন্য বলা হচ্ছে যে এই যে এই সেটটা ঊর্ধ্বে সীমাবদ্ধ। আমি যেরকম এখানে বলেছি এ হচ্ছে 3 এর থেকে ছোট, মানে 3 এর চেয়ে বড় হতে পারবে না। তার মানে কি উপর দিকে, ঊর্ধ্ব দিকে আমি এটাকে সীমাবদ্ধ করে দিলাম। তো এটা হচ্ছে সেরকমই যে nx লেস দেন অর ইকুয়াল y, মানে এই nx টা y এর থেকে বড় হতে পারবে না, ছোট অথবা সমান হবে, মানে কি আমি উপরের দিকে লিমিটেশন করে দিলাম। তো এইটাই হচ্ছে ঊর্ধ্বে সীমাবদ্ধ একটা সেট। আর এটার বিপরীত কি? নিম্নে সীমাবদ্ধ একটা সেট। নিম্নে সীমাবদ্ধ কি? আমি যদি বলতাম যে এই এটা 3 থেকে বড়, তার মানে 3 থেকে কিন্তু এই দিকে হইতো। এই যে 3 থেকে আমি বড় বলে দিলাম, তার মানে কি সে 3 এর থেকে ছোট হবে না, মানে কি নিচের দিকে আমি তাকে সীমাবদ্ধ করে দিলাম। এটা হচ্ছে নিম্নে সীমাবদ্ধ। তাহলে ঊর্ধ্বে সীমাবদ্ধ আর নিম্নে সীমাবদ্ধ কি, এই ব্যাপারটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর এইখানে এই ওয়াইটা হলো ঊর্ধ্বসীমা, এই যে ওয়াই হচ্ছে তার ঊর্ধ্বসীমা। এই জায়গায়
যখন আমি বলেছিলাম যে a লেস দেন 3, তখন এর ঊর্ধ্বসীমা কত ছিল? এই 3 ছিল, মানে সে 3 থেকে বড় হতে পারবে না। তো এইখানে nx টা তো y এর থেকে ছোট, মানে কি y এর থেকে বড় হতে পারবে না, তার মানে এই y হচ্ছে ইহার ঊর্ধ্বসীমা। যেরকম এইখানে এটার ঊর্ধ্বসীমা হচ্ছে এই 3। এখন বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সেটটির ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, যেটাকে ইংরেজিতে বলে সুপ্রিমাম, সেই সুপ্রিমাম বিদ্যমান থাকবে, মানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকবে। তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা অথবা সুপ্রিমাম ব্যাপারটাকে এটা যদি একটু ক্লিয়ার করি, দেখেন আমি এখানে বলেছি a3 থেকে ছোট। এখন আমি তো বলতে পারি a6 থেকেও ছোট, কারণ a3 থেকে ছোট মানে কি, এই যে 2 1 0 মাইনাসের 1 মাইনাসের 2, যে এইগুলো। তো 3 থেকে ছোট মানে সে কিন্তু 4 থেকেও ছোট, সে কিন্তু 6 থেকেও ছোট, সে 7 থেকেও ছোট, কিন্তু সে সবচেয়ে ক্লোজ যে সংখ্যার চেয়ে ছোট সেটা হচ্ছে 3। আমি আবারও বলছি, a লেস দেন 3 মানে কি, সে 3 এর থেকে বড় হতে পারবে না, মানে কি 3 এর থেকে ছোট হবে। এখন 3 এর থেকে যদি ছোট হয় তাহলে সে 4 এর থেকেও ছোট, 5 এর থেকেও ছোট, 6 এর থেকেও ছোট, কিন্তু সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে ক্লোজলি সে কার চেয়ে ছোট? সে 3 এর চেয়ে ছোট, তাই না? এজন্য এটাকে বলা হচ্ছে, এই জায়গায় এই 3 কে বলা হবে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আমি এখানে এই 5 টাকেও আমি ঊর্ধ্বসীমা ধরতে পারবো, 6 টাকে ঊর্ধ্বসীমা ধরতে পারবো, কিন্তু 3 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা, যার থেকে বাকি সংখ্যাগুলো ছোট হবে। তো এখানে এই কথাটা বলা হয়েছে, যদি বাস্তব সংখ্যার একটা সম্পূর্ণতা স্বীকার্য আছে, সেই সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী কোন সেটে যদি ঊর্ধ্বসীমা বদ্ধ থাকে তাহলে তার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা থাকবে। ঠিক আছে? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইউ, তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং এই যে nx এটা লেস দেন অর ইকুয়াল ইউ, আমি এখানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা ইউ ধরে নিয়েছি। ঊর্ধ্বসীমা y ছিল, এখন y যে কোনো কিছু হতে পারে, 3 4 5 6 7, কিন্তু সে তো সবসময় 3 নাও হতে পারে, কারণ কি, সে হচ্ছে শুধু ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার মাঝে পার্থক্য আছে, যেটা আমি মাত্র এখানে বলছি, যে এই যে a লেস দেন 3 এটার জন্য 4 5 6 এরা প্রত্যেকই ঊর্ধ্বসীমা, মানে কি এই a প্রত্যেকের থেকে ছোট, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম কার চেয়ে ছোট? 3 এর চেয়ে ছোট। এইজন্য এই জায়গায় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে 3। তো এই জায়গায় ঊর্ধ্বসীমা ছিল এই y, কিন্তু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা আমি ধরে নিয়েছি ইউ। যদি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইউ হয়, আমি লিখতে পারি সুতরাং এই যে এই nx টা লেস দেন অর ইকুয়াল ইউ হবে। এখন এটাকে এইভাবে লিখতে পারি আবার, যে n এর সাথে আমি 1 যোগ করে দিলাম, কারণ n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে কি সে 0 থেকে বড়। তো n যদি 0 থেকে বড় হয়, আমি তো n কে লিখতে পারি n n প্লাস 1 n প্লাস 2, আমার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারি। আর পাশে হচ্ছে x লেস দেন অর ইকুয়াল ইউ। এখন যদি x এর সাথে আমি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে? nx প্লাস x লেস দেন অর ইকুয়াল ইউ। তো এই পাশে আমি বাকিটা লিখছি, এই যে nx টা আছে এটাকে আমি রাখলাম এই পাশে, আর লেস দেন অর ইকুয়াল ইউ, এই x টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাসের x। তো আগে ছিল ইউ, এখন হচ্ছে ইউ মাইনাস x। এখন ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কিন্তু ইউ ছিল, মানে কি এর চেয়ে ছোট আর হইতে পারবে না। আমি যে সংখ্যাটাকে চিন্তা করছি সে 3 এর থেকে আরো নিচে কিন্তু আসতে পারবে না। এই জায়গায় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে 3, এই জায়গায় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইউ। তো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে কিন্তু আরো ছোট আর কোনো ঊর্ধ্বসীমা হইতে পারে না। ঊর্ধ্বসীমা অনেক হইতে পারে, কিন্তু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়েও ছোট আর কোনো ঊর্ধ্বসীমা তো হইতেই পারে না, কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে সবচেয়ে ক্লোজলি, সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা সেইটা। তো এখানে ছিল ইউ, কিন্তু এখানে হয়ে গেছে ইউ মাইনাস এক্স। তাহলে ইউ যে কথা, ইউ মাইনাস এক্স মানে কি ইউ থেকে আর কোনো কিছু বিয়োগ করা, তো মানে ইউ থেকে কিন্তু এই যে এই ইউ মাইনাস এক্স ছোট। তো যেহেতু আমি এখানে শুরুতেই বলেছি ইউ হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, তো এই ইউ এর থেকে ছোট মানে ইউ মাইনাস এক্স, সে তো আর এটা তো সম্ভব না, অসম্ভব, কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে ছোট আর কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। কিন্তু এই জায়গায় তো এইটা নির্দেশ করছে যে ইউ ছিল ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এখন হচ্ছে ইউ মাইনাস এক্স ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, মানে ইউ থেকে আমরা আর কোনো কিছু বিয়োগ করি ইউ এর থেকে ছোট কোনো কিছু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, যেটা সম্ভব না। এটা হচ্ছে আমাদের এই বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য, এটার সম্পূর্ণ বিরোধী। তো এই যে কথাটা, এই দুইটা কথা আমি বাংলায় এই উপরে মুছে লিখে দিয়ে থিওরেমটা আপনাদেরকে বুঝিয়ে সমাপ্ত করব। তাহলে এই কথাগুলো এখানে লিখেছি, এই যে nx লেস দেন অর ইকুয়াল ইউ মাইনাস এক্স, এই ইউ মাইনাস এক্স নির্দেশ করে যে ইউ মাইনাস এক্স হচ্ছে সেটটার একটা ঊর্ধ্বসীমা। আবার এই ইউ মাইনাস এক্স ইউ এর থেকে ছোট, সেটাও আমি বলেছি, কারণ ইউ থেকে কোনো কিছু বিয়োগ করলেই তো ইউ মাইনাস এক্স হচ্ছে, তার মানে সেটা ইউ এর থেকে ছোট হয়ে যাচ্ছে।
তো ইউ মাইনাস এক্স লেস দেন ইউ হয় সম্পর্কটি অসঙ্গতিপূর্ণ। কারণ কি? কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না, এটাই আমি আপনাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। আর এই অসঙ্গতির জন্য সিদ্ধান্ত নেওয়া যায় যে nx লেস দেন অর ইকুয়াল y সঠিক নয়, কারণ এই জায়গায় y হচ্ছে ঊর্ধ্বসীমা, যার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ছিল ইউ। সুতরাং nx গ্রেটার দেন y হবে। যেহেতু এই nx এটা ছোটও না আবার তার সমানও না y এর, তার মানে কি হবে? তার মানে nx টা y এর থেকে বড় হবে, এটা তো আমরা নিঃসন্দেহে বলতেই পারি। সুতরাং nx গ্রেটার দেন y, অর্থাৎ x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা হলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেখানে nx গ্রেটার দেন y, যেখানে nx টা সবসময় y এর থেকে বড় হবে। তো এই ছিল আজকের থিওরামটা। আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আপনারা যদি একবার ভিডিওটি দেখে বুঝতে না পারেন, ভিডিওটি একাধিকবার দেখবেন এবং বই থেকে নিজে একটু বোঝার চেষ্টা করবেন, খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি যে মোটামুটি আপনি ভালো বুঝতে পারবেন। তো পরবর্তী ক্লাসে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরেম এবং এক্সাম্পল সলভ করাবো। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।